আজকের গল্প মাচার কলায়াং সাহা, লেখক আশুতোষ মুখোপাধ্যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। অবনী মাস্টার দাওয়ায় পা দিতেই তার গিন্নি একগাল হেসে সামনে এসে খবর দিল, ওগো গণেশ এসেছিল, তোমার সঙ্গে দেখা হলো না, আবার বিকেলে আসবে বলে গেছে। ছুটির দিনে অবনী সমাজদার হাটে গেছিল। 3 ঘন্টা ধরে হাট করে রোদে তেতে পুড়ে এসেছে। মাথার মধ্যে তার তখনও হিসেব ঘুরছিল। যে টাকা দিয়ে গিন্নি তাকে হাটে পাঠিয়েছে আর যে যে জিনিস আনতে বলেছে, দোকানিকে ছোরা উঁচিয়ে ভয় দেখাতে না পারলে ওই টাকায় অত জিনিস হয় না। নিজের গাঁট থেকে আরো 5 শিকে খরচ হয়ে গেছে, তাতেও যা এসেছে গিন্নির মনে ধরবে কিনা সন্দেহ। তার উপর 5 শিকে বাড়তি খরচ হয়েছে শুনলে 2 চোখ এমন কপালে তুলবে যে ভাবতেও ভয় হয়। পাড়া শুদ্ধ লোককে ডেকে কর্তার নির্বুদ্ধিতার কথা বলে ঢাক পেটাবে। গিন্নির ধারণা রাজ্য শুদ্ধ লোক তার স্বামীটিকে ঠকিয়ে বেড়ায়। বাড়িতে পা দিলেই গিন্নি জিনিসগুলো সব সামনে ছড়িয়ে বসবে, তারপর কোনটার কি দাম খুঁটিয়ে খুঁটিয়ে হিসেব নেবে। অবনী মাস্টার তাই প্রত্যেকটা জিনিসের একটু একটু দাম কমিয়ে মনে মনে একটা হিসেব খাড়া করেছিল, যাতে বাড়তি 5 শিকে খরচটা ধরা না পড়ে। দাওয়ায় পা দিয়েই গিন্নির অত হাসি মুখ দেখে ভদ্রলোকের হিসেব ভন্ডুল হয়ে গেল। কে গণেশ? ও মা, তোমারই ছাত্র গণেশ গো, একেবারে সোনার মতো হীরের টুকরো ছেলে। কি ছিল আর কি হয়েছে, আবার কি পরীক্ষা দেবে বললো? আহ, ঠাকুরকে পাশের পাহাড়ে তুলুক। ভক্তিভরে দুহাত জুড়ে কপালে ঠেকালো গিন্নি। অমনি সমাজদার তার দিকে হাঁ করে চেয়ে রইল খানিকটা। মগজে তখনও হিসেব ঘুরছিল আর বুকের তলায় 5 শিকের বাড়তি খরচটা খচখচ করছিল। করবেই তো, কত গোপনের সঞ্চয় তার। মাস কাবারে মাইনে যা পায় তার একটা কপদর্ক পর্যন্ত গিন্নির হাতে তুলে দিতে হয়। সকাল সন্ধ্যায় যে দুটো টিউশনি করে তার মাইনেও 1 পয়সা অব্দি গিন্নির শ্রীহস্তে তুলে না দিলে নিস্তার নেই। মাস কয়েক ধরে 3টে ছেলে স্কুলের ছুটির পর ঘন্টা খানেক করে অঙ্ক, তারা 3 টাকা করে দেয়। 3 তিনে 9 টাকা। তার থেকে দরাজ হাতে অবনীবাবু মাসে টাকা 2 নিজের জন্য খরচ করে। বাকি 7 টাকা অতি সংগোপনে জমায়। 4 মাসে 28 টাকা জমেছে। নিজের ভাঙা বুক সেলফের একটা বইয়ের জ্যাকেটের মধ্যে এ টাকা লুকোনো থাকে। জানতে পারলে গিন্নি ঈগল পাখির মতো সে টাকা ছো মেরে নিয়ে নেবে। এত গোপনের এই ভান্ডার থেকে কিনা 5 শিকে খরচ হয়ে গেল। গিন্নির ফর্দ দেখেই অঙ্কের মাস্টার অবনীবাবু প্রাণের দায়ে আর মনের দায়ে গোপন তহবিল থেকে 2 টাকা বার করে হাটে রওনা হয়েছিল। এত সব কারণেই প্রথমে নাম শুনেই মগজে ঢোকেনি কে গণেশ, কে সোনার মতো হীরের টুকরো ছেলে। এ পর্যন্ত কত ছেলে এলো গেল, কত ছেলে পাশ করলে, কত ছেলে জাহান্নামে গেল, কে হিসাব রেখে বসে আছে। গিন্নির বিগলিত বদন আর ঠাকুরের উদ্দেশ্যে প্রণামের ঘটা দেখে ভদ্রলোক আরো অবাক। ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম সেরে গিন্নি সখেদে বলল, আহা, আজ তারিণী চক্রবর্তী বেঁচে থাকলে এই ছেলে দেখে 2 চোখ জুড়িয়ে যেত। ছেলে নিয়ে সোজা নাকাল হয় বেচারা। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক খাওয়ার দশা অবনী মাস্টারের। মানে আমাদের সেই গ গ গ গ গণেশ, সেই ধানি লঙ্কা? এক গাল হেসে গিন্নি বললে, সেরকম আর নেই, বিকেলে তো আসবে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখো খন
কি সুন্দর হয়েছে এখন দেখতে, আমি তো চিনতেই পারিনি। এসে পায়ের কাছে ঢিপ করে এক প্রণাম। তারপরে চেয়ে দেখি পায়ের সামনে এই চওড়া টকটকে লাল পেড়ে দামি গরদের শাড়ি একটা। হেসে বলল, কাকিমা, আমাকে চিনতেই পারলেন না? আমি আপনাদের সেই গনসা গো। তক্ষুনি আমার গায়ে কাঁটা। বামুনের ছেলে পায়ে হাত দিয়ে বসলো। পাজি ছেলে সেটা বুঝতে আরো হাসতে লাগলো। বলল, কেমন, ফাঁকতালে প্রণাম সেরে নিলাম? বিস্ময়ে এবার হাবুডুবু খাওয়ার দাখিল অবনী সমাজদারের। 6-7 বছর আগে যে ছেলেটা তার হাড় জ্বলিয়ে খেয়েছে, সেই ছেলেটা, তারুণী চক্রবর্তীর সেই পাজি হরমজাদা ছেলেটা। এ পর্যন্ত অনেক পাজি ছেলে হাত দিয়ে পার হয়ে গেছে তার, কিন্তু এমন ভয়ানক দুষ্টু ছেলে বোধহয় আর বাবার জন্মে দেখেনি অবনী বাবু। এমন হয়ে গেছিল যে ওর নাম শুনলে ভিতরে ভিতরে ত্রাস হতো। ওই যে ছেলে স্কুল থেকে বেরুলে হরির লুট দেবে ঠিক করেছিল। হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাস কয়েক আগে মায়ের খুব অসুখ হতে তাকে নিয়ে গণেশ কলকাতায় মামার বাড়ি চলে গেছিল। তারপর সেখান থেকেই চিঠি লিখে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেয়। এখানে ওদের বাড়িতে অন্য শরিকেরা থাকে। এই 7 বছরের মধ্যে ওই ডাকাত ছেলে আর গাঁয়ে আসেনি। ও বিদেয় হতে স্কুলটা যেন ঠান্ডা হয়েছে। ট্রান্সফার সার্টিফিকেট চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইও সার্টিফিকেট পাঠিয়ে দিয়ে হাঁপ ফেলে বেঁচেছিল। আর অবনী সমাজদার এত খুশি হয়েছিল যে সেই ঘন্টার জন্য ওই উঁচু ক্লাস ছুটি দিয়ে বসেছিল। গিন্নির অত আনন্দের কারণ বোঝাই যাচ্ছে। জীবনে গরদ পড়তে পাবে এ তো আর ভাবেনি। কিন্তু অবনীবাবু বুঝতে পারছেন না কি এমন ব্যাপার হলো যার জন্য তারিণী চক্রবর্তী সেই ছেলে এতদিন বাদে এসে তারই গিন্নিকে গরদ প্রণামী দিল। গণেশ কি পাশ করেছে? গিন্নি জবাব দিল, তা তো জানি না, পাশ দিয়েই কলকাতার কলেজে মাস্টারি পেয়েছে বলল। আর প্রথম মাসের মাইনে পেয়েই আমার জন্য গরদ কিনে তোমার সঙ্গে দেখা করতে ছুটেছে। শিগগিরই আবার কি পরীক্ষা দেবে বলল। কলেজের মাস্টারি, তার মানে এমএ পাস? সেই গনসা এমএ পাস করেছে? এ কি একটা বিশ্বাস করার মতো কথা? অথচ গিন্নি হাসি মুখে যে গরদখানা এনে দেখালো সেটা তো আর মিথ্যে নয়। গায়ের হায়ার সেকেন্ডারি স্কুলের রীতিমতো নামি মাস্টার অবনী সমাজদার। ছেলেদের কাছে তার দাপটও একেবারে কম নয়। ইন্নির সামনে তো ছাত্ররা আর কেউ দেখেনি তাকে। এক ওই গণেশ ছাড়া ভিতরে ভিতরে মানুষটা যে কত ভীতু জানবে কি করে? এই অবনী মাস্টার যে ছেলের সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করত মোটামুটি তাই খেটে যেত। যাকে বলতো কিচ্ছু হবে না, ঘাস কাটবে যা, পরে দেখা গেছে ছেলে পড়ার ব্যাপারে অন্তত সেই হালই দাঁড়িয়েছে। যার সম্পর্কে ভালো আশা পোষণ করেছে সেও যে জীবনে ব্যর্থ হয়নি তারও হাতে নাতে অনেক প্রমাণ মিলেছে। এই কারণে তার ভবিষ্যৎবাণীর রীতিমতো দাম আছে। গনসার সম্পর্কে প্রাণের বন্ধু তারিণী চক্রবর্তীকে বলেছিল, পড়াশুনো শিখে তুলে তোমার জাত ব্যবসায় লাগিয়ে দাও এখনই, নইলে পরে তোমার ওই ছেলে আস্ত একখানা ডাকাত হবে। শুনে বিষণ্ণ তারিণী চক্রবর্তী তক্ষুনি ছেলেকে ডেকে সমাজদারের সামনেই তাকে খানিকক্ষণ ধরে চটিপেটা করেছিল। তখনও পর্যন্ত গণেশ জানেও না তার কি অপরাধ। আর তারপর থেকে বন্ধুর কথা বেদ বাক্য ধরে নিয়ে যতটা সম্ভব ছেলেকে জাত ব্যবসা অর্থাৎ পুরুতগিরিও শেখাতে চেষ্টা করেছে। কিন্তু ওই দুরন্ত দুর্মতি ছেলে সে তাতেও লেগে থাকবে এমন আশা দুরাশা। গণেশচন্দ্রকে চিনতে হলে 7-8 বছর আগের কয়েকটি ঘটনার মধ্যে তাকে দেখা দরকার। স্কুলের প্রেসিডেন্ট পূর্ণচন্দ্র দত্ত মহাশয়ের অনেক টাকা,
কিন্তু লোকটা হাড় কেপ্পর। প্রেসিডেন্ট বলে তো স্কুলের মাস্টারমশাইদের হাতে মাথা কাটে। এই স্কুল তারই বাবার বুড়ো বয়সের দান। বছর 10 হলো চোখ বোঝার আগে গায়ের এই উপকারটি করে গেছিল ভদ্রলোক। তার দালানে স্কুল, তার টাকায় স্কুল। অতএব পূর্ণ দত্তের দাপট দেখে কে? মাস্টারদের চেষ্টায় 10 বছরের মধ্যে স্কুলের অনেক উন্নতি হয়েছে। ছোট থেকে বড় হয়েছে, সরকারি সাহায্য মিলেছে, বহু দূর দূর থেকে এখানে ছেলে পড়তে আসে। সেই দেখে প্রেসিডেন্ট পূর্ণ দত্তের দাপটও বাড়ছে। কিন্তু মাস্টারদের মাইনে বাড়ানোর নামে তার গায়ে জ্বর আসে। নিয়মের বাইরে হাজার দুরাবস্থার মধ্যে পড়লেও কোনো ছেলে ফ্রি বা হাফ ফ্রি পড়তে পায় না। বৈশাখে সেই স্কুলের 10 বছর পূর্ণ হওয়ার উৎসব। ছেলেরা আর মাস্টাররা গায়ে গতরে খেটে কম পয়সায় উৎসব করলে প্রেসিডেন্টের আপত্তি নেই। তাই করা হচ্ছে। ডান পিঠে ছেলে বলে এই গণেশকে ডেকে হেডমাস্টার ভার দিল গাছের ডাল আর পাতা দিয়ে গেট আর প্যান্ডেল সাজাতে। এখন স্কুলে ছিল 4-4টে ভালো আম গাছ। বৈশাখে ওগুলোতে বেশ ফল ধরেছে। জ্যৈষ্ঠ পেরুলেই সব বোঝাই হয়ে প্রেসিডেন্টের বাড়ি যাবে। একটি আমও কারো জিভে ঠেকাবার উপায় নেই। আর এই আম পাড়ার অপরাধে ফি বছর গণেশের হাতে পিঠে বেত পড়বেই। প্রতি বছরে বেত মেরে মেরে হেডমাস্টার বলে, হতভাগা, দুনিয়ায় আর আম গাছ দেখতে পাও না? আমাদের শুদ্ধ চাকরি খাবার মতলব। গণেশ বেতের আঘাতে ছটফট করে আর বলে, এই গাছের আমগুলোই যে সব থেকে ভালো স্যার। ডাল পাতায় সাজাবার হুকুম পাওয়ার 2 ঘন্টার মধ্যে হাঁ করা মালির চোখের সামনে কাঁচা ফল শুদ্ধ সেই ভালো ভালো আম গাছের বহু ডাল মাটিতে নেমে এলো। দেখে হেডমাস্টার আর অন্য মাস্টারদের প্রাণ পাখি খাঁচা ছাড়া। হেডমাস্টার ঝাঁপিয়ে পড়লো, হতভাগা, এ কি সর্বনাশ করলি? মুখ কাঁচুমাচু করে গণেশচন্দ্র জবাব দিল, কেন স্যার? শুভ কাজে আমের ডাল আম পল্লবী তো সব থেকে বেশ প্রশস্ত। ঠাকুর বাঁচিয়েছে যে ঠিক এর আগের রাত থেকে ভেদবমিতে দত্তমশায়ের সংকটাপন্ন অবস্থা, আর তারপরেও 15-20 দিন একেবারে শয্যাশায়ী। কোনো রকমে তার চোখে ধুলো দেওয়া গেল, নইলে কি যে হতো কে জানে। ইন্সপেক্টর আসবে স্কুল দেখতে। সকাল থেকে বেশ একটা উত্তেজনা চলছে। হেডমাস্টার সকলকে, বিশেষ করে গণেশকে ডেকে সাবধান করে দিল, এতটুকু অসভ্যতা করলে পিঠের ছাল তুলে ফেলবো, মনে থাকে যেন। সবিনয়ে গণেশ জিজ্ঞাসা করলো, উনি এলে আমাদের কি করতে হবে স্যার? হেডমাস্টার খেকিয়ে উঠল, কিছু না, দয়া করে চোখ কান বুঝে বসে থাকলেই সব থেকে ভালো হয়, বুঝলে বাঁদর? ঘন্টা 2 বাজতে ইন্সপেক্টর ঘরে ঢুকতে সে এক ত্রাসের পরিস্থিতি। সব ছাত্র ধড়মড় করে উঠে দাঁড়িয়েছে। সামনেই শুধু গণেশচন্দ্র বসে 2 হাতে কান চাপা, 2 চোখ সিটকে বুজে আছে। ইন্সপেক্টর অবাক, এই ছেলেটার কি হয়েছে? হেডমাস্টার একটু কাছে এসে ফিস ফিস করে গর্জন করে উঠল, এই গনসা। গনসা সেই অবস্থাতেই জবাব দিল, আমি কিছু দেখতে পাচ্ছি না যে স্যার, তবে কান চাপা দিয়েও শুনতে পাচ্ছি। রাগে দিশাহারা হেডমাস্টার তার গালে ঠাস করে প্রচন্ড চড় কষিয়ে বসলো। একটু ভুরু কুচকে ইন্সপেক্টর তার উদ্দেশ্যে মাথা নাড়ল, অর্থাৎ এভাবে মারা ঠিক নয়। কাছে এসে গণেশকে জিজ্ঞাসা করলো, তুমি ওভাবে ছিলে কেন? উনি বলেছিলেন স্যার, ওইভাবে থাকলেই সব থেকে ভালো হয়। কেন বলেছিলেন? আমি একটু দুষ্টু বলে স্যার। সব থেকে ভালো হয় শুনে আমার লোভ হলো। ইন্সপেক্টর আরেক দফা ভালো করে দেখলো তাকে। উনি কেন বলেছিলেন তুমি বুঝেছিলে? গণেশ সবিনয়ে মাথা নাড়ল, বুঝেছিল। তাহলে ও কাজ করলে কেন? গণেশ আমতামতা করে জবাব দিল, সত্যি কথা বললে আপনিও হয়তো মারবেন স্যার। না, মারবো না, সত্যি কথা বলো। ওদের অত ভয় দেখে আপনার ওপর আমার রাগ হয়েছিল।
হেডমাস্টার আর অবনী মাস্টার প্রমাদ গুনছিল। অবনী মাস্টারের ক্লাস সেটা, কিন্তু ইন্সপেক্টরের মুখে রাগের চিহ্নও নেই। যাবার আগে মোটা গ্রান্টেরই সুপারিশ করে গেল, আর হেডমাস্টারকে বলে গেল ওই ছেলেটার দিকে একটু চোখ রাখবেন, আর আমি চলে গেলে শাস্তি টাস্তি দেবেন না। এই কথা না বলে গেলে হেডমাস্টার সেদিন হয়তো আধমরাই করতো ওকে। কোথায় কার বাগানে সব থেকে ভালো ফল, কার পুকুরে ভালো মাছ, সেখানে গণেশচন্দ্রের হামলা হবে। ভালো শুনলেই ওর ভিতরটা উসখুস করে ওঠে। ভালো শোনা বা দেখা মাত্র সেটা যেন একটা রোগের মতো ওকে টানে। কোথাও নেমন্তন্ন হলেও ভালো ভালো কি আছে সেই খাবারটি আগে নেবে। সারাক্ষণ সুবোধ ছেলেটির মতো বসে থেকে পরে সেই সেরা জিনিসগুলোর ওপর নেকড়ের মতো লাফিয়ে পড়বে। সেবারের ঘটনাটা চিরদিন মনে থাকবে অবনী সমাজদারের। তারিণী চক্রবর্তী মারা গেছে মাস কতক হলো। গণেশদের দিন চলা গোছের হাল, কিন্তু তা সত্ত্বেও যদি ছেলেটার মতি ফিরত। ওদিকে চক্রবর্তী মারা যেতে সকলেরই শোক। সরল নিঃশত্রু ব্রাহ্মণ, সকলেই ভালোবাসত তাকে। গণেশ তখন ক্লাস 11-এ পড়ে। ইদানিং রোজ স্কুলে আসতে পারে না। কোথাও পুজো আর্চা হলে দুটো পয়সার আশায় তাকে সেখানে যেতে হয়। বাপ যেটুকু শিখিয়ে গিয়েছিল সেটুকু জোরে কাজ চালিয়ে দেয়। এমন দিনে স্কুলের প্রেসিডেন্ট পূর্ণ দত্তর বাড়িতে একটা কাজ এলো। নাতির কল্যাণে কি পুজো মানত করেছিল ভদ্রলোক, সেই পুজোর ব্যাপার। বামুনের খোঁজ করতে কি কুক্ষণে অবনী সমাজদার চক্রবর্তীর ওই ছেলেটার নামটা করে বসেছিল। ভেবেছিল অভাবের সংসার, যদি দুটো পয়সা পায় পাক না। তার কথা শুনে পূর্ণদত্ত তক্ষুনি রাজি। ওই একরত্তি পুরুতের দক্ষিণা নামমাত্র দিলেই হবে, আর আনুষঙ্গিক উপাচারও তেমন করে সাজিয়ে দিতে হবে না। পেশাদার পুরুতগুলোর বড় বেশি খায়। ব্যবস্থা করার পর অবনী সমাজদার বারবার জিজ্ঞাসা করেছে, কিরে গনসা, ঠিক ঠিক পারবি তো? গন্ডগোল হলে কিন্তু আমার চাকরি গেল। গণেশ বলেছে, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, খুব ভালো পুজো করে আসবো। সেই দিন ভয়ের চোটে অবনী সমাজদারও হাজির প্রেসিডেন্টের বাড়িতে। গণেশ গম্ভীর মুখে পুজোয় বসেছে, কিন্তু পুজোর উপাচার দেখে গোড়া থেকেই যে তার মেজাজ বিগড়ে গেছে কেউ জানে না। পূজারী অনুযায়ী ছোট ছোট বাসন, তাতে চাল আর যত সব রদ্দি মার্কা ফল, দু চারটে সন্দেশ আর রসগোল্লা আছে কি নেই। ওদিকে কোণের ঘরে সন্দেশ, রসগোল্লা, দইয়ের হাঁড়ি উকি ঝুঁকি দিচ্ছে। এদিকে মাচার ওপরে এক কাঁদি মর্তমান কলা ঝুলছে, কম করে আধা হবে এক একটা, আর তেমনি মোটা। ওরকম পুরুষ্টু কলা দেখলেই জিভে জল আসে। রাগে গড় গড় করতে করতে পুজো সারতে লাগলো গণেশচন্দ্র। যেসব জিনিস পুরোহিত পাবে তার এই দশা, আর ওই মাচার কলা আরো ঘরের সন্দেশ রসগোল্লা সব জামাইদের জন্য। দত্তমশাই দুই জামাই তখন এখানে। দত্তমশাই, দত্তগিন্নি, ছেলে মেয়েরা, সমাজদার সব তখন সামনে দাঁড়িয়ে। পুজো প্রায় সেরে এনে গণেশ পুরোহিত বড় একটা ফুল কোষার মন্ত্রপ্রুত গঙ্গা জলে ভিজিয়ে উঠে দাঁড়ালো। তারপর সেই ফুলের জল মন্ত্র সমেত ছিটিয়ে দিয়ে সামনের নৈবেদ্যগুলো উৎসর্গ করতে লাগলো। অর্থাৎ যার ওপর সেই জলের ছিটে পড়বে তাই ঠাকুরের নামে উৎসর্গ হয়ে গেল, এবং সে সব পুরুতের প্রাপ্য। গণেশচন্দ্র ফুলটা এবার ভালো করে ভিজিয়ে নিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তারপর মন্ত্র পড়ে সজোরে সেই জল মাচার কলার কাঁদির দিকে ছিটিয়ে দিল। ওম মাচার কলায়াং সাহা। পূর্ণদত্ত অমনি হায় হায় করে উঠলো, সর্বনাশ! ও কলার কাঁদি তো পুজোর জন্য নয়, ও যে আমার জামাইদের সেবার জন্য অমুক বাগান থেকে আনা হয়েছে। কিন্তু গণেশচন্দ্র তখন ফুলে আবার মন্ত্রপুত জল ভিজিয়ে পাশের ঘরের রসগোল্লা দইয়ের হাঁড়ির দিকে যাচ্ছে। মরিহা হয়ে পূর্ণদত্ত তাকে জাপটে ধরে ফেললো। মাচার কলা তো গেছে, দই রসগোল্লার হাঁড়িও যায় বুঝি। বাড়িতে তাকে হাতের কাছে পেয়ে অবনী মাস্টার দমাদম দু চার ঘা বসিয়ে দিল। রঙে দুঃখে চোখে তার
জল এসে গেল। হারামজাদা, তোর উপকার করতে গেলাম, তার বদলে চাকরিটা খেলি তুই আমার। এরপর আর চাকরি থাকবে? উহ, নিজের কি সর্বনাশ করলাম আমি। মুখ কাঁচুমাচু করে গণেশচন্দ্র বলল, মাছ আর কলাগুলো বড় ভালো ছিল যে। তেলে বেগুনে চটে উঠে অবনী মাস্টার বলল, হতভাগা, মাচায় তোলা জিনিস তো ভালোই হয়ে থাকে। তোর যা কিছু ভালো সব তো মাচায় তোলা আছে। ভালোর ওপর এত নজর, সেদিকে একবার তাকাতে পারিস না? গণেশচন্দ্রের হঠাৎ কি যেন হলো, মাস্টার মশাইয়ের দিকে চেয়ে রইল। তার চোখের জল দেখলো খানিক, তারপর চলে গেল। এর কিছুদিন বাদেই ওর মায়ের অসুখ আর মাকে নিয়ে কলকাতায় প্রস্থান। আর সে ট্রান্সফার সার্টিফিকেট নিতে সকলের হাড়ে বাতাস। 7 বছর বাদে কিনা তার এই সমাচার। 3 মাইল দূরে ওদের বাড়ি, নইলে সমাজদার ব্যাপার বোঝার জন্য হয়তো তক্ষুনি ছুটত। গিন্নি যাই বলুক, ওই ছেলে আবার গায়ে ফিরেছে বলে ভয়ই ধরেছে তার। বিকেলে সত্যি গণেশ আবার এলো। হাসি হাসি সুন্দর ঠান্ডা মুখ। ঝুঁকে প্রণাম করতে যেতে বিহ্বল মুখে দুহাত জড়িয়ে ধরলো অবনী মাস্টার তাকে। তুই আমাদের সেই গণেশ? হ্যাঁ? গণেশচন্দ্র মিটিমিটি হাসতে লাগলো। অবনী সমাজদার হাঁ করে চেয়েই আছে তার দিকে। খুব ভালো, কি পাশ করেছিস শুনলাম? এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, বিয়েতেও ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। সমাজদার তার মুখের দিকে আবার খানিক হাঁ করে চেয়ে রইল। কিরকম যেন ভ্যাবাচ্যাকা অবস্থা তার। জিজ্ঞাসা করলো, তোর কাকিমা বলছিল আবার কি পরীক্ষা দিবি? হ্যাঁ, এবার আইএএস দেব, আর আপনার আশীর্বাদে উতরেও যাব ঠিক। যেটুকু হয়েছে আপনার জন্যেই তো হয়েছে। অবনী মাস্টার আবার বিমূঢ়। হ্যাঁ, গণেশচন্দ্র হাসতে লাগলো। সেই যে আপনি মাছ আর কলার ব্যাপারে কথাগুলো বলেছিলেন, তারপর থেকে সেই ফর্মুলাটাই খাটিয়ে চলেছি। আপনি বলেছিলেন সব ভালো জিনিসই মাচায় তোলা থাকে। আমি এখন কেবল সেই মাছ আর কলাই খুঁজে বেড়াই, আর ভালো দেখলে সাহা বলে দখল করে বসি। আমার জীবনে যেটুকু হয়েছে সব আপনার জন্যই মাস্টার মশাই। অবনী মাস্টারের বিস্ময় এতক্ষণে অট্টহাসিতে ফেটে পড়লো। বারবার জড়িয়ে ধরতে লাগলো তাকে। একেবারে ছোট ছেলের মতো ফুর্তি। চেঁচিয়ে গিন্নিকে বললো, ওগো শুনছো, গণেশ আজ রাত্রিরে খেয়ে যাবে এখানে, ওকে কখনো ছেড়ো না। আমি এক্ষুনি বাজারে ঘুরে আসি, দেখি কি পাই। আত্মহারা আনন্দে অবনী মাস্টার তার অবাক মূর্তি গিন্নির সামনে যা করে বসলো তা কল্পনা করা যায় না। পুরনো বুক সেলফের এ বই ফেলে ও বই ঠেলে জ্যাকেট ওয়ালা বইয়ের ভেতর থেকে অতি গোপনের সঞ্চিত ধন সেই 28 টাকায় বার করে ছুটে বেরিয়ে গেল।